আমন্ত্রণ নিউজ 24-এর ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। তাদের সাথে আছে আমি রিয়াজ সুমন। এই অনুষ্ঠানে থাকবে ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ, এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও বর্তমানে ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার, কিন্তু সরবরাহ স্বাভাবিক না হলে দ্রুতই মূল্য সমন্বয় বা দাম বৃদ্ধির প্রয়োজন হতে পারে। আর জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে, যা আরও উস্কে দিতে পারে মূল্যস্ফীতিকে। দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করতে চাই। জ্বালানির দাম বৃদ্ধি পেলে আসলে অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসতে পারে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে আছেন আমাদের স্টুডিওতে অর্থনীতি বিশ্লেষক পিটিআরসির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাজিদুল হক। আপনাকে ধন্যবাদ জানাই এবং স্বাগত আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। মাজিদ, আমরা আজকের এই যে মূল্য বাড়ার একটি কথা শোনা যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই আজকের অনুষ্ঠানে। তার আগে আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে, সেগুলো একটু আমরা দেখে আসতে চাই। জ্বালানি সংকট মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে আগামীতে সব ধরনের পণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা প্রকাশ করেছেন। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনা নিয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বলেন, ম্যাক্রো অর্থনৈতিক সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বৈদেশিক তহবিলে চাপ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। জ্বালানি সংকট তো অতিরিক্ত সংকট। এখন এই যে সমস্যার কথাগুলো আমি বললাম, এর উপরে মরার উপর খাড়ার গা বলে না, এটা এখন জ্বালানি সংকটের মাধ্যমে হয়েছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জ্বালানি তেলের সংকটে ভোগান্তি যেন থামছেই না। রোববারও ভিড় দেখা যায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। এ সময় গ্রাহকরা সরকারের নিবিড় পর্যবেক্ষণ কামনা করেন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনিয়ম ঠেকাতে পাম্পগুলোতে কাজ করছেন ট্রাক অফিসাররাও। একই ব্যক্তির একাধিকবার তেল নেওয়া রোধেই সার্বক্ষণিক কাজ করছেন তারা। তেল নিয়ে মজুত না করতে গ্রাহকদের আহ্বান জানান পাম্প কর্তৃপক্ষ। 8:30টার সময় আসে, এখনো পর্যন্ত এই যে পাম্পের দেখা পাইছি, এটাই আমি অনেক খুশি। বাট আমরা তো পেট্রোল অকটেনে সমস্যা হওয়ার কথা না আমাদের, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে কিন্তু পেট্রোল আর অকটেনে। 4.5 ঘন্টা হয়েছে আর কি আসছে, পর্যাপ্ত পরিমাণ হয় না তো। এই যে 10-12 লিটার তেল দিব আর কি, এই 5-6 ঘন্টা থাইকে এরকমের আর কি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনার কাছে জানতে চাই, আসলে আপনি সকাল থেকে বিভিন্ন পাম্প স্টেশনগুলোতে ঘুরছেন, আজকের চিত্রটি কি দেখছেন? তেল কি পাওয়া যাচ্ছে কিনা? গ্রাহকদের মধ্যে মানে কি ধরনের প্রতিক্রিয়া তাদের? আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, বিভিন্ন তেল পাম্পগুলো পরিদর্শন করেছি, কিন্তু এমন কোনো তেল পাম্প পাইনি যেখানে আসলে লম্বা সিরিয়াল আমি দেখিনি। আমি বর্তমানে রয়েছি তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে। এখানেও লম্বা সিরিয়াল, যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, লম্বা সিরিয়াল ধরে প্রাইভেট কার যারা চালান তারা এসেছেন তেল নিতে, একই সঙ্গে যারা বাইকার আছেন তারাও এসেছেন তেল নিতে। কিন্তু কিছু ফিলিং স্টেশনে আমরা 3 কিলোমিটার 4 কিলোমিটার পর্যন্ত আমরা সিরিয়াল দেখেছি, কিন্তু এই ফিলিং স্টেশনটায় আমরা দেখেছি মোটামুটি 1 কিলোমিটারের মতো একটা লম্বা সিরিয়াল, প্রাইভেট কার এবং বাইক দুটোরই। আমরা এখানের পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা বলেছেন যে তাদের ধারণা যে কিছু অসাধু চক্র রয়েছে বা অসাধু লোকজন রয়েছে যারা তেল নিয়ে সেটি মজুত করে আবার তেল নিতে বারবার আসছেন, যার কারণে এত পরিমাণ ভিড়। তবে আমরা এখানের বেশ কয়েকজন বাইকারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন আসলে
যে পরিমাণ তেল এখানে দেওয়া হচ্ছে, যেমন এই ফিলিং স্টেশন থেকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে বাইকারদের। বিজয় সরণিতে আমরা একটি ফিলিং স্টেশনে ছিলাম, সেখানে বাইকারদের দেওয়া হচ্ছে 1000 টাকার তেল। এখানে 1 কিলোমিটার সিরিয়াল, কিন্তু বিজয় সরণির যে পাম্প 1000 টাকার তেল দিচ্ছে সেখানে সিরিয়াল চলে গেছে 4 কিলোমিটার পর্যন্ত। এরকম যেখানে চাহিদা আসলে বেশি আসলে বাইকারদের মধ্যে, তারা বিশেষ করে যারা পাঠাও বা উবার এরকম নানান ধরনের যারা রাইড শেয়ার করেন, তাদের আসলে 500 টাকার তেলে হয় না বলে তারা দাবি করছেন। তারা বলছেন আসলে এই যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইনে সিরিয়ালে থেকে তারা সময় খরচ করে তারপর যে তারা আসলে তেল নিতে যাচ্ছেন, তারপর তারা তেল পাচ্ছেন মাত্র 500 টাকার তেল, যেখানে আসলে তাদের 500 টাকার তেলে তাদের একদিনই শেষ হয়ে যায় বলে তারা আমাদের কাছে দাবি করেছেন। কিন্তু যারা চাকরি করেন, চাকরিজীবী রয়েছেন, যারা সিরিয়ালে রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা বলছে যে আসলে 1000 টাকা 500 টাকার তেল দিলে মোটামুটি তাদের হয়ে যায় বলে তারা আমাদের কাছে দাবি করছেন। কিন্তু সরকার বলছেন আসলে তেলের কোনো সংকট নেই, নানান ধরনের কথা আসলে এই জ্বালানি সংকট নিয়ে চলছে বর্তমানে এই দেশে। এই ছিল তেজগাঁও থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সুমন। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ঢাকার চিত্রটা দেখলাম যে ফিলিং স্টেশনগুলোতে গত দীর্ঘদিন ধরে যে সংকটটি সেটি আসলে একই রয়েছে, কোনো খুব বেশি পরিবর্তন নাই। আমরা একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসতে চাই, খুলনায় যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী আছে মাকসুদ, আমরা তার কাছে জানবো। মাকসুদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি খুলনায় রয়েছেন এবং খুলনা থেকে আপনি সকাল থেকে আমাদেরকে জানাচ্ছিলেন পাম্প স্টেশনগুলোর পরিস্থিতি। আজকের চিত্রটি যদি বলেন যে আসলে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে কিনা গ্রাহকরা, এবং পাম্প কর্তৃপক্ষ কি বলছে, তারা কি ডিপো থেকে তেল পাচ্ছে ঠিকঠাক? ধন্যবাদ। চৈত্রের এই যে খরতাপ, মাঝে মধ্যে দমকা বাতাস, তার মাঝেই কিন্তু দীর্ঘ ক্লান্তিকর একদিন। জ্বালানি তেল নিয়ে সংকট কিন্তু রয়েই গেছে। ডিপো থেকে বলা হচ্ছে যে আমরা চাহিদা মতো পর্যাপ্ত তেল সরবরাহ করছি পেট্রোল পাম্পগুলোতে, কিন্তু এখানে কিন্তু ভিন্ন চিত্র। এখানে কিন্তু সেই দীর্ঘ সারি রয়ে গেছে, দীর্ঘ সারিতে ভোগান্তি রয়ে গেছে। যদি আমি এই পেট্রোল পাম্পটির চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনার পাওয়ার হাউস মোড়ে মডেল সার্ভিস সেন্টার। এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু এই যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষমান সারি আমরা দেখেছি। এখানে কিন্তু আসলে চোখে মুখে যারা যানবাহন চালক, তাদের মধ্যে কিন্তু অসন্তোষ আমরা দেখছি, ভোগান্তি দেখছি, তাদের দীর্ঘ অপেক্ষা দেখছি। পাশাপাশি কিন্তু এমন চিত্র আছে যে যাদের বাইকে বা মোটরসাইকেলে পর্যাপ্ত তেল থাকার পরেও তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। অনেকের মোটরসাইকেলের ট্যাঙ্কি উপচে আমরা তেল পড়তেও দেখেছি। তাদের মধ্যে যে কথাটি আছে সেটা হচ্ছে যে হয়তো আগামী দিনে তেল পাওয়া যাবে না, তেলের দাম বেড়ে যাবে, এই ধরনের আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে। তবে কিনা এখানে যারা প্রশাসন আছেন, এখানে যে ট্যাগ অফিসার আছেন এবং এই পেট্রোল পাম্পের কর্মচারী আছে, আইন শৃঙ্খলা কর্মী, তারা কিন্তু বোঝাবার চেষ্টা করছেন যে পরিস্থিতি আসলে অতখানি ভয়াবহ নয়। আমরা খোঁজ নিয়েছি যে খুলনার পদ্মা, মেঘনা, যমুনা এই 3টি ডিপো থেকে প্রতিদিন গড়ে এই অঞ্চলে 317টি পেট্রোল পাম্পে প্রায় 25 লাখ লিটার তেল সরবরাহ করা হয়ে থাকে। তবে এই বিশাল পরিমাণ তেল সরবরাহ করার পরও পেট্রোল পাম্পগুলোতে আসলে চাহিদা মতো তেল পাচ্ছেন না, এমন অভিযোগ যানবাহন চালকদের। তবে কেন এই তেল পাচ্ছেন না, এই বিষয়টিতে খোঁজ নিয়ে আমরা যেটা জানতে পেরেছি, এই 3টে ডিপো থেকে গ্রাম অঞ্চলে যেখানে কিনা আসলে ফিলিং স্টেশন নাই, সেই জায়গাগুলোতে প্রতিদিন গড়ে 17 থেকে 18 লাখ লিটার তেল সরবরাহ করা হতো এজেন্ট ডিলারদের মাধ্যমে। কিন্তু বিপিসির সিদ্ধান্ত অনুযায়ী এজেন্ট ডিলারদের তেল সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে যারা কিনা গ্রাম অঞ্চলের কৃষক আছেন, যারা গ্রাম অঞ্চলের গ্রাহক আছেন, যানবাহন চালক আছেন, এজেন্ট ডিলার আছেন, তারা সবাই কিন্তু শহরের এই পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন। এই কারণে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে চাহিদা দ্বিগুণ 3 গুণ হারে বেড়েছে এবং যবে থেকেই আসলে এই পেট্রোল পাম্পগুলোতে চাহিদা বাড়ছে, সেই পাশাপাশি কিন্তু আসলে ভোগান্তি বাড়ছে। ডিপো কর্তৃপক্ষ বলছেন যে স্বাভাবিক সময়ে পেট্রোল পাম্পগুলোতে 18 থেকে 25 লাখ লিটার তেল সরবরাহ করা হলো, বর্তমানে সেই সরবরাহ পরিমাণ আরও বেড়েছে। কিন্তু গ্রাম অঞ্চলের চাহিদা এই শহরে ঢেউ লাগায় কিন্তু আসলে ভোগান্তি হয়ে গেছে। এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে সুমনের কাছে। সুমন। মাকসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাজেদ, আমরা আসলে ঢাকা এবং ঢাকার বাইরের চিত্রটি শুনলাম। আমাদের সংবাদকর্মীরা বলছিলেন যে আসলে ক্রাইসিসটা কী পর্যায়ে আছে।
একই দিকে আমরা আবার শুনতে পাচ্ছি যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেতে পারে, যদিও এখনো বাড়েনি, সরকার ভর্তুকি দিয়ে সেটা অনেকটা এখনো চালিয়ে নিচ্ছে আগের দরে। এপ্রিল মাসেও বলা হচ্ছে যে দাম বাড়বে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের অনেক দেশ, আমাদের প্রতিবেশী দেশও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সেক্ষেত্রে আসলে আমাদের বাড়ানোর চ্যালেঞ্জটা বা সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা বলছেন। আপনার মতে কি এই চ্যালেঞ্জটা কি দেখছেন আসলে? জি দেখুন, যে আজকে যে বিষয় নিয়ে আপনারা আলোচনার জন্য ডেকেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ। জ্বালানি তেলের সংকট যদি দেখা দেয় তাহলে আপনার শিল্পায়ন, তাহলে হচ্ছে যে আপনার যে সামষ্টিক অর্থনীতিতে আপনার অনেক বড় ধরনের একটা প্রভাব পড়বে, এবং সেই প্রভাবটা কিন্তু পড়া শুরু করেছে। জ্বালানি তেলের যে যে দাম বৃদ্ধির বিষয়টা, জ্বালানি তেল যে আজকে মানে যুদ্ধ হওয়ার আগে যে কন্ট্রাক্ট ছিল, যুদ্ধ হওয়ার আগে যে তেলবাহী ট্যাঙ্কারগুলো, তেলবাহী শিপগুলো যেটা রওনা দিচ্ছে সেটা তো পৌঁছাই গেছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে যে যুদ্ধ চলাকালীন সময় যারা রওনা দিবে এবং যুদ্ধের পরেও যারা রওনা দিবে তাদের কস্টিংটা কোন লেভেলে যাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে জ্বালানি সংকটের যে আরো তীব্র হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে রয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে যদি বলি। এর চ্যালেঞ্জ, বহুমুখী চ্যালেঞ্জও বাংলাদেশ সামনের দিনে মুখোমুখি হবে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে চ্যালেঞ্জটা তো অবশ্যই আপনি বলবেন যে অর্থনৈতিক চ্যালেঞ্জটা একটা আছেই, কিন্তু জানতে চাচ্ছি যে মানে তেলের দাম বৃদ্ধির যে সম্ভাবনাটার কথা বলা হচ্ছে বা শোনা যাচ্ছে, সেটা আসলে কতটা মানে সরকার কতটা সামলাতে পারবে বলে, বা কবে নাগাদ বাড়তে পারে? এখন দেখেন যে জ্বালানি ব্যয় যেটা বেড়ে গেছে, সরকারের জুন পর্যন্ত সরকার বলছে যে $3 বিলিয়ন আমার অতিরিক্ত খরচ আমাকে করতে হবে। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে সরকারের যে সক্ষমতা, সেই সক্ষমতা নেই বললেই চলে। তার কারণ হচ্ছে যে আপনার এক্সেস প্রাইস দিয়ে জ্বালানি কেনা, এই সক্ষমতাটা সরকারের এই মুহূর্তে নেই। কারণ হচ্ছে যে যদি সক্ষমতা থাকতো তাহলে তো সরকার IMF, বিশ্ব ব্যাংক, ADBর কাছে ঋণ চাইতো না। তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে রাজস্ব ঘাটতি 73,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি চলমান রয়েছে। এর ভিতর দিয়ে আবার যে মানে মধ্যপ্রাচ্যের যে সংঘাতকে কেন্দ্র করে যে জ্বালানি সংকট এবং জ্বালানি দামের যে দাম বাড়াবে সরকার, সেটা সরকার দাম বাড়াতেই হবে। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে সরকারের মানে অল্টারনেটিভ কোনো ধরনের কোনো সোর্স আমি দেখছি না। যদি আপনার বৈদেশিক উৎস থেকে যদি ঋণ পাওয়া যায় তাহলে তো জ্বালানি আমদানি ব্যয়টা নির্বাহ করা যাবে। আরেকটা বিষয় হলো যে দেখেন, সরকারকে এখন সব থেকে বড় বিষয়ে একটা করতে হবে যে রিজার্ভ ম্যানেজমেন্ট। যদি বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবস্থাপনাটা যদি আমি সঠিকভাবে করতে না পারি তাহলে কিন্তু সামনের দিনে আমি ব্যর্থ হব। আমি মানে এই সংকটকে নিরসন করার জন্য কিন্তু ব্যর্থ হবো, কারণ আমদানি ব্যয় কিন্তু বহুগুণে বেড়ে যাবে। $3 বিলিয়ন, $4 বিলিয়ন, $5 বিলিয়ন আরো বাড়বে। কিন্তু এটার জন্য রিজার্ভ ম্যানেজমেন্টটা কিন্তু খুব জরুরি। কারণ এই মুহূর্তে যদি সম্ভব হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংক আপনার বেসরকারি ব্যাংক থেকে এখন ডলার কিনে নিতে পারে, অন্যান্য পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে। এটা ডলার মজুদ এবং ডলারের যে ম্যানেজমেন্টটা, এটা কিন্তু খুব সুচারুভাবে এখন করতে হবে। আর অর্থনৈতিক চ্যালেঞ্জটা কি তৈরি হতে পারে যে সামনে যদি আপনার জ্বালানি তেলের দাম বাড়ে, আমাদের আপনি বলছিলেন যে মূল্যস্ফীতির কথা দেখেন, সবথেকে প্রভাবটা কি হতে পারে? সবথেকে বড় প্রভাব পড়বে যে নিম্ন আয়ের যারা আছেন তাদের জীবনযাপনের উপর একটা প্রভাব পড়বে। তার কারণ হচ্ছে যে আজকে যে ট্রাক্টর ভাড়া ঢাকা চট্টগ্রামে মানে 12,000 টাকা, সেটা তো আপনার 18,000 টাকা নিচ্ছে বা 16,000 টাকা চার্জ করবে। তাহলে পণ্য পরিবহনে যদি আপনার অতিরিক্ত ব্যয় বহন করতে হয় তাহলে তো আপনার এই ব্যয়টা আলটিমেটলি আপনার ভোক্তাই বহন করবে। তাহলে তো আমার মূল্যস্ফীতি উস্কে দিবে। আরেকটা হলো যে দেখেন, জ্বালানি নিরাপত্তা যদি বাড়ানো না যায় তাহলে তো আপনার বিদ্যুৎ উৎপাদনও বাড়বে না। তাহলে বিদ্যুৎ গ্যাসের উপরে নির্ভর করতেছে, কয়লার উপরে নির্ভর করতেছে, জ্বালানির উপরে, জ্বালানি তেলের উপরে নির্ভর করতেছে। বিদ্যুৎ উৎপাদন যদি আমি বাড়াতে না পারি তাহলে আমার যে এক্সটার্নাল যে শক হওয়ার আমার অনেক সম্ভাবনা রয়েছে, যে রপ্তানি খাতটা আমার অনেক মানে শিল্পায়নের দিকে যে আমরা যাচ্ছি, খুব দ্রুত গতিতে যাচ্ছি, আমরা যে অর্ডারগুলো পেয়েছি সেই অর্ডারগুলো আমরা টাইমলি হয়তো এক্সিকিউশন করতে ব্যর্থ হব। আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো কি জানেন, আমরা তো এটা শহরের চিত্রটা আমরা উঠাই ধরছি বারবার। আমার গ্রামের চিত্র কি, আমার কৃষকের কি চিত্র, মাঠের কি চিত্র, সেটা কি আমরা দেখেছি? আজকে কৃষক আপনার মানে সেচ নির্ভর যে কৃষকরা আছে তারা যে আজকে সময় মতন ডিজেল পাচ্ছে না, সময় মতন
আপনার সেচ প্রদান করতে পারছে না। তাহলে আজকে যে বাংলাদেশের যে মানে কৃষি খাতে যে প্রভাবটা, সেই কৃষি খাতের প্রভাবটা সরকার খাদ্য নিরাপত্তায়, মানে সামনের দিনে তো খাদ্য নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠবে, কারণ কৃষি খাতে যে একটা ব্যাপক একটা প্রভাব পড়বে এটার কারণে, এটা কি আমরা এস্টিমেট করছি কিনা? কৃষি খাতের যে ক্ষতিটা সেটাকে আমাকে দ্রুত এস্টিমেট করতে হবে। এস্টিমেট করে আমার খাদ্য নিরাপত্তা ইনশোর করার জন্য, নিশ্চিত করার জন্য আমাকে যদি বাইরে থেকে যদি আমাকে ইম্পোর্ট করতে হয়, শুধু তো আমি এখন জ্বালানির উপরে ডিপেন্ড করতে, জ্বালানি আমদানিতে আমি মনোযোগ দিচ্ছি, কিন্তু আমার কৃষি নির্ভরশীল, আমার তো কৃষি দ্রব্য, আমি যদি গম উৎপাদন না হয় এবছর, আমার যদি ছোলা মসুরি যদি উৎপাদন না হয়, আমার পেঁয়াজ উৎপাদন যদি না হয়, তাহলে এটা তো আমার ইম্পোর্ট করার একটা ব্যবস্থা করতে হবে। তাহলে আমার কৃষি উৎপাদন ব্যাহত মানে কি? আবার আমাকে আমদানি বেড়ে যাবে, আমাকে আমদানি বাড়াতে হবে। তাহলে সরকার যেটা হচ্ছে যে বহুমাত্রিক একটা চ্যালেঞ্জের ভিতরে সামনের দিকে পড়ছে। আরেকটা বিষয় হলো যে সরকার যে ব্যয় বহন করবে, সেই ব্যয় বহন করার যে সক্ষমতা তো সরকার হারিয়ে ফেলেছে অনেক আগে থেকে, কারণ ঋণ নির্ভর অর্থনীতিতে এদেশ পরিণত হয়ে পড়েছে। আমরা ঋণ নিয়ে যে ঋণ নিচ্ছে তার 70% ঋণ পরিশোধে আমরা ব্যয় করছি। আরেকটা বিষয় হলো যে এই মুহূর্তে সরকারকে যেটা করতে হবে যে অফিস টাইম তো সরকার একটু শীতলতা আনছে, টাইম কমাইছে। বিশ্বের অন্যান্য দেশে যেটা করছে যে গণমুখী মানে মানে পরিবহন খাতে, অস্ট্রেলিয়া যেটা করেছে যে সবাই গণপরিবহনে চড়বে, তাদের ভাড়া মওকুফ করে দিয়েছে। এই মুহূর্তে ঢাকা শহরে বলেন, সব শহরে যে স্কুল কলেজ আছে, কোনো প্রাইভেট গাড়ি যেতে পারবে না, কারণ এই সব স্কুল কলেজের স্টুডেন্টদেরকে আপনাকে গণপরিবহনে নিয়ে যেতে হবে। এবং সরকার যদি সাবসিডি দিয়ে স্কুলকে যদি 2টা করে গাড়ি দেয়, তাহলে এই সাবসিডিটা ডিজেল আমদানিতে ব্যয় হবে না, জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় হবে না। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে আমাদের সহকর্মী আছে, সেখানে তেলবাহী একটি জাহাজ এসেছে, সেটি একটু খবর আমরা জানবো। মালয়েশিয়া থেকে আসা 34,000 টন ডিজেলবাহী জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে। সেখানে আছেন সহকর্মী নয়নবুড়িয়া জয়, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। জয়, আপনার কাছে কি তথ্য আছে যে তেলের জাহাজ যে এসেছে, বিস্তারিত বলবেন। জয়, জাহাজ আসার খবর আপনাকে আমি যে জাহাজটি দেখানোর চেষ্টা করছি, কর্ণফুলী মোহনা হয়ে কিন্তু এই জাহাজটি এখন ভিড়তে শুরু করেছে ডলফিন জেটিতে। এই জাহাজে 34,000 টন ডিজেল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। গত শুক্রবার এই জাহাজটি মহেশখালীর যে গভীর সমুদ্র বন্দরে সেখানে এসেছিল, এরপরে গতকাল বহির্নোঙরে অপেক্ষা করেছে। তবে আজকে যে জেটিতে এসেছে একেবারে কর্ণফুলীর নদীর মোহনায় ডলফিন জেটিতে এসেছে। এখন পাইপলাইনের মাধ্যমে, যে পাইপলাইনগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপলাইনের মাধ্যমে এখান থেকে তেল এখানে খালাস করা হবে। সেটি তেলগুলো সরাসরি কিন্তু পদ্মার ট্যাঙ্কারে চলে যাবে। এখান থেকে আবার এখান থেকে যমুনা, এমনকি মেঘনা সহ যে পেট্রোলিয়াম কর্পোরেশন রয়েছে তাদের মজুতে যাবে। ওখান থেকে কিন্তু ডিপোতে এই তেলগুলো সরবরাহ করা হবে। কিন্তু আমরা দেখছি একের পর এক করে জাহাজ ভর্তি জ্বালানি আসতে শুরু করেছে। অনেক জাহাজ ভর্তি জ্বালানি এসেছে। এই পর্যন্ত বন্দরে যে তথ্য মতে 34টি জাহাজে করে কিন্তু জ্বালানি এসেছে। তবে জ্বালানির যে সংকটের কথা বলা হচ্ছে, এমনকি পেট্রোল পাম্পে গেলে দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। আজকেও কোনো পেট্রোল পাম্পে আমরা দেখেছি তেল দেওয়া হচ্ছে। বেশিরভাগ পেট্রোল পাম্পে গেলে কিন্তু বন্ধ দেখা হচ্ছে, তাদেরকে তেল সরবরাহ করা হচ্ছে না, এমন একটা অজুহাত দেখা হচ্ছে। যারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের থেকে জানতে চাইলে তারা বলছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা একেবারে প্রয়োজন মোতাবেক কিন্তু তেল পাচ্ছে, এমন কথা বলছে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কেন এরকম হচ্ছে? তবে গাড়িতে যে জ্বালানি ব্যবহার করা হচ্ছে, অকটেন ব্যবহার করা হচ্ছে, কিন্তু জ্বালানির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিজেল আসতে শুরু করেছে, এমনকি এলপিজি, এলএনজি এরকম জ্বালানি এসেছে। অকটেনও কিন্তু এসেছে। তবে আরও দুটি জাহাজে করে অকটেন সরাসরি আমদানি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন কিছুদিনের মধ্যে এখানে 50,000 টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। তাহলে জ্বালানির যে সংকটের কথা বলা হচ্ছে, সেই সংকট কিন্তু কিছুটা কাটতে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছে। বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে জ্বালানির একের পর এক করে জাহাজ
আসার পথে রয়েছে, আরও কয়েকটি জাহাজ আসার পথে। এই পর্যন্ত 34টির বেশি জাহাজ কিন্তু বেড়েছে, জাহাজ থেকে কিন্তু জ্বালানি খালাস হয়েছে। গতকালও যে জাহাজটি এসেছে সেটি আজকে খালাস করে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আরেকটি জাহাজ বেড়েছে এখন দেখতে পাচ্ছেন। এই জাহাজটি থেকে কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে জ্বালানি খালাস শুরু হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রিয়াজ সুমনের কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে যে আরও একটি জাহাজ, গতকালকে একটি জাহাজ এসেছে, আজকে আরেকটি জাহাজ এসেছে 34,000 মেট্রিক টন তেল নিয়ে। এটি আমাদের জন্য খুব ভালো একটি খবর। আমরা এই জ্বালানি তেলের এই আরও খবর, আরও বিষয় নিয়ে আমরা আপনার সাথে আরও কথা বলবো। সময় হলো একটি বিরতি থেকে শেষ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আপন ফ্যামিলি বিজনেস আওয়ারে এই মুহূর্তে নিচ্ছে একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, আজ আমরা আলোচনা করছি জ্বালানি তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন অর্থনীতি বিশ্লেষক, পিটিইআরসির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাজেদুল হক। জনাব মাজেদ, আমরা আলোচনা ছিলাম, আমরা একটু আলোচনায় ফিরবো। তার আগে আমরা একটু শেয়ার বাজার, মুদ্রা বাজার একটু আপডেটগুলো দেখে আসতে চাই। আজকে কি অবস্থা রয়েছে এই মুহূর্তে? ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সবশেষ অবস্থা আমরা দেখতে চাই শেয়ার বাজারের। আমরা যদি দেখি যে আসলে আজকের বাজারে এখন পর্যন্ত যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটু রিফ্রেশ দিলে আপডেটটা আসবে। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তিনটি সূচক নিম্নমুখী রয়েছে এই পর্যায়ে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি 96 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5123 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সূচকটি এই মুহূর্তে 16 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 1042 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্সটি 31 পয়েন্ট কমে অবস্থান করছে 1948 পয়েন্টে। এখন পর্যন্ত 388 কোটি টাকা লেনদেন হয়েছে। 24টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কিন্তু কমেছে দেখা যাচ্ছে 350টি কোম্পানির শেয়ারের দর, এবং অপরিবর্তিত আছে 15টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, একই সাথে আমরা একটু দেখতে চাই মুদ্রা বাজারের অবস্থা। মুদ্রা বিনিময় মূল্য যদি আমরা দেখি, আজকের মুদ্রা বিনিময় মূল্য এখন যে তথ্যটি আমাদের কাছে আছে, মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 140 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 145 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 18 টাকা 60 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 20 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। একই সাথে আমরা একটু স্বর্ণ এবং রূপার দামটা দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে স্বর্ণের দাম 22 ক্যারেটের স্বর্ণ যেটি আজকের বাজারে রয়েছে 2,74,977 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের দাম আছে প্রতি ভরি 2,36,721 টাকা। 18 ক্যারেটের দাম 2,02,895 টাকা, এবং সনাতন প্রতি ভরি সোনার দাম আছে 1,65,279 টাকা। জানবো রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা প্রতি ভরির দাম আছে 5,715 টাকা, 21 ক্যারেটের দাম 5,424 টাকা, 18 ক্যারেটের দাম আছে 4,666 টাকা, সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 3,499 টাকা। আমরা একটু শেয়ার বাজার এবং মুদ্রা বাজার, স্বর্ণ বাজার দেখে নিলাম। আমরা একটু আবার আলোচনায় ফিরতে চাই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ। আপনি চ্যালেঞ্জগুলো অনেকগুলো বলেছেন। একটা বিষয় আমরা যেটা দেখলাম যে বিরতি থেকে যাওয়ার আগে যে চট্টগ্রামে আরেকটি জাহাজ আসলো, কিন্তু আরেকটি ঝুঁকিও আছে যে অনেক জাহাজ এখনও আসতে পারছে না। সেই জায়গাগুলোতে আসলে কিভাবে কাজ করতে পারে যে যাতে করে নিরবিচ্ছিন্নভাবে আমাদের জ্বালানিগুলো দেখেন, আপনার যে কোনো দেশে যুদ্ধ হলে আপনার সবথেকে বড় প্রথম যে আঘাতটা আসে সেটা হচ্ছে সরবরাহ চ্যানেলে। যেখান থেকে আমরা সোর্সিং করছি জ্বালানিটা, সেখান থেকে দেশে আসা পর্যন্ত সরবরাহ চ্যানেলে বিঘ্নিত হচ্ছে। আবার দেশ থেকে যেটা আমি কালেক্ট করে, ইস্টার্ন রিফাইনারি থেকে কালেক্ট করে বা নারায়ণগঞ্জ ডিপো থেকে যে দেশের বিভিন্ন জায়গায় আমি জ্বালানিটা সরবরাহ করছি, সেখানেও আমার অনেক বিষয়ে সাপ্লাই চেন আমার বিঘ্নিত হচ্ছে না যে তা না। অনেকে মজুদ বাড়াচ্ছে, বর্ডারিং অঞ্চলে জ্বালানি তেলের মজুদ অবৈধভাবে বাড়াচ্ছে, আবার মিয়ানমারে জ্বালানি তেল পাচারের সময় ধরাও পড়েছে। তা বিষয়টাগুলো সরকারের সব থেকে বড় একটা
মানে একটা বিষয় নিয়ে, একটা নীতিগত একটা বিষয় নিয়ে সরকারকে চিন্তা করতে হবে এই মুহূর্তে। সরকার আর অপেক্ষা করার সুযোগ নাই। জ্বালানি নিরাপত্তা ব্যবস্থাপনা যদি করতে হয়, আপনি রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য যে জ্বালানি নীতি, সেই নবায়নযোগ্য জ্বালানি নীতি এখনো আলোর মুখ দেখে নাই বাংলাদেশে। বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তার 4%-এর কাছাকাছি, 3.5% হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির সোর্স থেকে আসছে। সেটা হচ্ছে যে আপনার সোলার প্যানেল হতে পারে, সেটা হচ্ছে যে বায়োগ্যাস, বায়ুবিদ্যুৎ হতে পারে। তাহলে আজকে পাকিস্তানের মতন দেশ, শ্রীলঙ্কার মতন দেশ, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো এর পরপরই কিন্তু বিশ্বের অনেক দেশ নবায়নযোগ্য জ্বালানির দিকে ধাবিত হয়েছে, বিনিয়োগও বাড়িয়েছে। পাকিস্তানে কি হয়েছে যে গত বছর সে 10 থেকে 12 বিলিয়ন ডলার কিন্তু এলএনজি যে ইম্পোর্ট ব্যয়, আমদানি ব্যয়, সেটা কি কম ব্যয় করেছে পাকিস্তানে এবং শ্রীলঙ্কাতে। যেটা দেখা গেছে যে সে রিনিউয়েবল এনার্জিতে এত ভালো করেছে, তার বিদ্যুৎ উৎপাদনে 30% শ্রীলঙ্কাতে এখন। পাকিস্তানে খুব সিগনিফিক্যান্ট একটা লেভেলে চলে গেছে। তাহলে পাকিস্তান যদি পারে, তাহলে বাংলাদেশের যে 2016 সালে যে একটা পলিসি করা হয়েছিল, 2016 সালে বলা হয়েছিল যে 2021 সালের ভিতরে বা 2021 সালের ভিতরে যে রিনিউয়েবল এনার্জি থেকে আমি বিদ্যুৎ উৎপাদন আমার আসবে 10%, এখনো 3%-এর ঘরে আটকে আছে। এবং 2004-05 সালের দিকে সরকার কিন্তু যখন 2004-05 সালে যে সরকার ক্ষমতা ছিল, ওই সরকার কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে গ্যাস কূপ খনন করার সিদ্ধান্ত করেছিল, কিন্তু সেটাও পরবর্তীতে আটকে যে আমরা জ্বালানি নির্ভর নীতি আমরা গ্রহণ করেছি। সেই নীতি থেকে আমরা বের হতে পারছি না এবং আজকে এলএনজি আমদানি না করলে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না, আমার শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। তাহলে এই যে আমরা এই সিরিজ অফ ভুল নীতি, এটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আরেকটা কথা হলো যে দেখেন, বাংলাদেশে তো এখন 29টা গ্যাস কূপ, আপনার 29টা ব্লক রয়েছে যেখান থেকে গ্যাস উত্তোলন করা হয়। এর 29টার ভিতরে 20টা থেকে এখন উত্তোলন করা হচ্ছে, কিন্তু বিগত 8 বছরে 37% গ্যাস উত্তোলন কমে গেছে। কেন গ্যাস উত্তোলন কমে গেল? আপনার যে 9টা কূপ এখন কিন্তু উত্তোলন করা যাচ্ছে না, সেখানে টেকনিক্যাল প্রবলেম আছে। তাই টেকনিক্যাল প্রবলেম তো আজকে সৃষ্টি হয়নি, অনেক আগে সৃষ্টি হয়েছে। সেগুলো আপনার সংশোধন করার আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি। আরেকটা হলো যে দেখেন যে এই মুহূর্তে সরকারকে এখন যেটা করতে হবে, গ্যাস কূপ খনন করার কোনো বিকল্প নাই। আপনাকে নতুন সরকার অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করেছে 2028 সালের ভিতরে 100টা হয়তো নতুন গ্যাস কূপ খনন করতে যাচ্ছে সরকার। এটা নীতি সরকার নিয়েছে, এটা খুব ভালো উদ্যোগ। এই মুহূর্তে সরকারকে যেটা করতে হবে, আজকে দেখেন আমাদের দুর্বলতা কোথায় ছিল। মিয়ানমারের সাথে আমরা সমুদ্র সীমা নিয়ে আমরা বিজয় লাভ করেছিলাম। মিয়ানমার তার সমুদ্র সীমায় গ্যাস উত্তোলন করতে সক্ষমতা অর্জন করেছে, বাংলাদেশ এখনো পারলো না কেন? তাহলে আমার টেন্ডার ফ্লোট করেন খুব দ্রুত, এটা আর সময় নষ্ট করা যাবে না। আমার গ্যাস কূপ খনন করার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ পেট্রোলিয়াম, বিপিসি কে আপনাকে সক্ষমতা অর্জন করার জন্য যা যা করার দরকার সেই বিষয়গুলোকে আমাদেরকে মনোযোগী হতে হবে। তাহলে সরকারকে যে বিষয়গুলো এখন ধাবিত হতে হবে সেটা রিনিউয়েবল এনার্জির প্রতি আপনাকে। কারণ হচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে অনেক দেশ আপনার জ্বালানি সংকটে পড়ে গেছিল, সেখান থেকে তারা শিক্ষা নিয়ে রিনিউয়েবল এনার্জির দিকে ধাবিত হয়েছে, বিনিয়োগ করেছে, তারা আজকে ফল পেয়েছে। শ্রীলঙ্কা পেয়েছে, পাকিস্তান পেয়েছে, চীন পেয়েছে, তাই না? কিন্তু বাংলাদেশ নীতি করা আছে, সেই নীতি এখনো ফলপ্রসূ আলোর মুখ কেন দেখলো না? সুতরাং সরকারকে এখন আপনার জ্বালানি সংকট নিরসন করার জন্য টেকসই একটা সুন্দর জ্বালানি ব্যবস্থা সামনে দেখার জন্য সরকারকে এই গ্যাস কূপ খনন, কয়লা উত্তোলন, এই বিষয়গুলোকে আপনাকে বিনিয়োগ বাড়াতে হবে এবং টেন্ডার ফ্লোট করে এবং বিদেশি। এবং আমি আরেকটা কথা বলবো যে আমি যে গ্যাস কূপ থেকে, আমি বিবিআনা গ্যাস ফিল্ড থেকে যে আমি গ্যাস পাচ্ছি সবচেয়ে বেশি, এই বিবিআনা গ্যাস ফিল্ড মনে করেন যে সেভরনের কাছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের কাছে। আমরা যে টেন্ডার ফ্লোট করব, আমরা যেন একটা কম্পিটিশনের মাধ্যম দিয়ে সব দেশেই আমরা এটা যেন সমন্বয় বন্টন করে দিতে পারি তাদের কাজটা। আমরা একটা দেশ ভিত্তিক কিন্তু আমরা নির্ভরশীল হয়ে চলবে না। আমি যে এলএনজি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে, সেখানে বলা আছে যে এলএনজি আমদানি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে? এত টাকার এলএনজি হয়তো অনেক একটা মেজারমেন্ট হতে দেওয়া আছে বা পরিমাণ দেওয়া আছে। কেন? এলএনজি আমি কাতার থেকে তো আমি আমদানি করতে পারি। তাহলে এই যে আমি একটা দেশের উপরে কিন্তু আমি নির্ভরশীল হয়ে যাচ্ছি যে কোনো চুক্তিতে। না, বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, যে অর্থনৈতিক বাস্তবতা, বাংলাদেশের যে রাজস্ব আয় কম, কর জিডিপি অনুপাত কম, বাংলাদেশের আয় নেই বললেই চলে রাষ্ট্রের, এই মুহূর্তে যেখানেই আমি কম দামে পাবো সেখান থেকেই আমি জ্বালানি আমদানি করব এবং একটা দেশের উপর নির্ভরশীল হয়ে আমি জ্বালানি আমদানি
থেকে আমাকে বের হয়ে আসতে হবে, আমাকে বৈচিত্র্য থাকতে হবে, জ্বালানি উৎস থেকে বৈচিত্র্য থাকতে হবে, আমদানি বৈচিত্র্য মানে আমদানি উচ্চ বৈচিত্র্য থাকতে হবে। এই বিষয়গুলোকে সরকারকে খুব ভালোভাবে মানে আমলে নিতে হবে। আমরা আরও কিছু বিষয় আপনার কাছে জানবো, সময় হলো আরেকটি বিরতি থেকে এসে সেসব বিষয়ে কথা বলবো। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে নিতে চাই আরও একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এবার জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। চলতি মৌসুমে পিরোজপুরে সূর্যমুখী ফুলের চাষে এসেছে বড় সাফল্য, ছাড়িয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রাও। অনুকূল আবহাওয়া, কম খরচ এবং ভালো লাভ হওয়ায় চাষিদের মুখে হাসির ঝিলিক। তাদের উদ্বুদ্ধ করতে নানান ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগও। গোলাম মোস্তফার পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশে ভোজ্য তেলের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সূর্যমুখী একটি সম্ভাবনাময় ফসল। পিরোজপুর জেলায় চলতি মৌসুমে আবাদ হয়েছে 984 হেক্টর জমিতে। কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং লাভজনক হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় 50 হেক্টর জমিতে বেশি সূর্যমুখী আবাদ হয়েছে। শুরুতে পরীক্ষামূলকভাবে চাষ হলেও কৃষকদের আগ্রহ ও সফল ফলনের কারণে তা দ্রুত বাণিজ্যিক পর্যায়ে বিস্তৃত হচ্ছে। জেলার সদর, নাজিরপুর, ভান্ডারিয়া ও কাউখালী উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় মাঠ জুড়ে এখন হলুদ সূর্যমুখীর সমারোহ দেখা যাচ্ছে। বাজারে সূর্যমুখী বীজ ও তেলের চাহিদা বাড়ায় কৃষকরা এই ফসলের দিকে ঝুঁকছেন, এমনটাই জানান তারা। এবছরও আমি চাষ করছি, তবে আমাদের জমির পরিমাণ 1 একরের মতন। আমরা আগামীতে এই মাঠে ফাঁকা জমি থাকবে না, আমাদের এই জমিগুলো সব জমিগুলো এই চাষের আমরা আওতায় আনবো এবং এখানকার চাষিরা সবাই উদ্বুদ্ধ হয়েছে। খুবই ভালো লাগছে, কিন্তু এইটা আগামীতে আমি এই ফসল করব যাতে দুইটা ফসল পাওয়া যাবে, এটা ভালো লাভজনক হবে ইনশাআল্লাহ আশা করি। কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ, প্রণোদনা ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। সূর্যমুখী যারা আবাদ করছে তাদেরকে আমরা এবছর পিরোজপুর জেলায় 4600 জন কৃষককে বীজ, সার সহ প্রণোদনা দিয়েছি এবং এই সূর্যমুখীর বাজার মূল্য মোটামুটি ভালো। এবছর জেলায় হেক্টর প্রতি 2.5 মেট্রিক টন করে ফলন পাওয়া যাবে বলে আশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। ইরান যুদ্ধের কারণে নতুন ঝুঁকি তৈরি হলেও ব্যাংক অব জাপানকে সুদহার বাড়ানো অব্যাহত রাখতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। IMF বলছে, তেলের দাম বৃদ্ধি এবং দুর্বল ইয়েনের কারণে তৈরি হওয়া মূল্যস্ফীতির চাপ সামলাতে এই পদক্ষেপ জরুরি। ধীরে ধীরে বেতন বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে 2027 সাল নাগাদ মূল্যস্ফীতি 2% নামিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি। এদিকে ডলারের বিপরীতে ইয়েনের রেকর্ড দর পতন ঠেকাতে প্রয়োজনীয় হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে জাপানের অর্থ মন্ত্রণালয়। দর্শক, আবার আলোচনায় ফিরতে চাই। আমরা আলোচনা করছিলাম জ্বালানির দাম বৃদ্ধির সম্ভাবনা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ। আমাদের সাথে আজকের আলোচনায় আছেন স্টুডিওতে মাজেদুল হক, PTRC's চেয়ারম্যান। মাজেদুল হক, আমরা আবার আলোচনায় ফিরতে চাই। এই যে দাম বাড়ার যে সম্ভাবনাটার কথা আমরা শুনছি, সেখানে কি আসলে সরকার এই তেলের দামের ভর্তুকি যেটা দিচ্ছে এটা কি অব্যাহত রাখতে পারে? সেখানে কোনো চ্যালেঞ্জ আছে কিনা বা সংকট আছে কিনা? যে দেখেন যে সরকারকে সাবসিডিকে কন্টিনিউশন রাখতেই হবে। তার কারণ হচ্ছে যে আপনার যদি মনে করেন যে ডিজেল, সার, এটা তো আপনার কৃষি উৎপাদনের সাথে জড়িত, ঠিক আছে? যদিও পরিবহন খাতে ডিজেল ব্যবহার হয়, কিন্তু আমি যদি কৃষি খাত নিয়ে আমি কথা বলি, তাহলে এই যে ডিজেল সারে যদি সাবসিডি সরকারকে ডিজেল সারে অব্যাহত রাখতেই হবে। কেন রাখতে হবে? এবং এটা IMF এর অনেক চাপও আছে, সেটা আমি পরে বলছি। কারণ কৃষক যেটা আজকে উৎপাদন করছে, যুগের পর যুগ যে কৃষক উৎপাদন করে, কৃষকের কিন্তু উৎপাদন খরচটা কিন্তু উঠাতে পারে না। কৃষকের বাজারটা কিন্তু বারবার ফেল করে। এই যে আজকে যে আমি পেঁয়াজের কেজি 30 টাকা পাচ্ছি, তার উৎপাদন খরচ আছে 55 টাকা। তাহলে আপনাকে কৃষককে তো বাঁচানোর জন্য, আপনার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য তো আপনাকে কৃষি খাতে তো আপনাকে সাবসিডি অব্যাহত রাখতেই হবে। যদি আপনি না রাখেন, তাহলে কৃষক তো সে উৎপাদন করবে না এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে না। কিন্তু জানতে চাচ্ছি যে আসলে সরকার কি পারবে এটা দিয়ে, মানে এই ভর্তুকিটা অব্যাহত রাখা কি সম্ভব কিনা? সরকারের ডুয়েল চ্যালেঞ্জ রয়েছে। একদিকে আছে যে সরকারের
রাজস্ব আয় কম, অন্যদিকে সরকারের ঋণ ব্যয় অনেক বেড়ে গেছে। ডুয়েল চ্যালেঞ্জ রয়েছে সরকারকে এখন এই মুহূর্তে। এখন যেটা করতে হবে, সামনে জাতীয় বাজেট আসছে, সেই জাতীয় বাজেটে যে কর সংক্রান্ত যে সুবিধাগুলো আসলে দেওয়া হতো, যারা চাইল্ড ছিল তারা আজকে প্যারেন্ট হয়েছে, এই কর সংক্রান্ত সুবিধাগুলোকে আসলে একটু কমে আনতে হবে। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে ঋণগুলো আমরা বিগত সালে যে ঋণগুলো আমরা নিয়েছি, সেই ঋণ তো আমাদের পরিশোধের সময় এসেছে, বা ঋণ পরিশোধ মানে সময় এখন আমরা অব্যাহত চলছে, 4 বিলিয়ন 3 বিলিয়ন শুরু হয়ে গেছে। ঋণ পুনর্গঠন কর্মসূচি সরকার কিন্তু এখন হাতে নিতে পারে, যে বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে হোক এবং অভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষিতে হোক, সরকার যদি ঋণ পুনর্গঠন কর্মসূচি হাতে নেয়, যেটা শ্রীলঙ্কা করেছিল। শ্রীলঙ্কাতে যখন খুব সমস্যা হয়েছিল তখন হয়তো সে ঋণের মেয়াদ বাড়িয়ে নিয়েছিল, সুদের হার কমিয়ে নিয়েছিল, একটা বিষয়। সরকারকে এখন সাবসিডি চলমান রাখতে হবে। সরকারের সক্ষমতা না থাকলেও যদি বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়েও যদি সাবসিডি রাখতে হয়, দিতে হয়, বিশেষ করে কৃষি খাতে এই সাবসিডি দিতে হবে। এবং আইএমএফ কিন্তু যখন আইএমএফ ঋণ কর্মসূচির ভিতরে আইএমএফ কিন্তু বারবার বলে আসছে যে আপনারা সাবসিডি উঠাই নেন, কিন্তু দেখেন খুব সত্য এবং গবেষণায় উঠেছে যে আইএমএফ এর ঋণ কর্মসূচিতে যে সমস্ত দেশ ছিল পৃথিবীতে, ওই সমস্ত দেশের নিম্ন আয়ের মানুষের জীবনমান কখনো উন্নত হয় নাই। কিন্তু আসলে তার কারণ হচ্ছে যে আইএমএফ এর কিছু প্রেসক্রিপশন যদি আজকে বাংলাদেশের মতন অর্থনীতি যদি ফলো করে, তাহলে কিন্তু আজকে কৃষকও আজকে মানে তার বাড়িতে মানে তাকে ঘরেই শুয়ে থাকতে হবে, সে আর কৃষিকাজ করতে যাইবে না। সুতরাং আমাকে গভর্নমেন্টের সাবসিডি দেওয়ার সক্ষমতা এই মুহূর্তে নাই, এটা সবাই আমরা জানি। কিন্তু এই মুহূর্তে আপনাকে নিম্ন আয়ের মানুষের জীবনমান নিশ্চিত করার জন্য এবং কৃষক এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য, শিল্প উৎপাদন নিশ্চিত করার জন্য আপনাকে সাবসিডি অব্যাহত রাখতেই হবে। সেটা মানে আমি জানতে চাচ্ছি যে সরকারের হাতে কি সেই উপায় আছে, দাম বাড়ানো ছাড়া, মানে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়াও কোনো উপায় আছে কিনা? না, সরকারের হাতে মানে আপনি কি জানতে চাচ্ছেন, সরকার হাতে কোন উপায়টা কথা বলছেন? মানে মূল্য বৃদ্ধি, যে এখন অন্য দেশে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে করেছে বা অন্য দেশগুলো করছে, দেখেন সেখানে আমরা কি এই দামটা বৃদ্ধি করা ছাড়া কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, দেখেন জ্বালানি যে দামটা বৃদ্ধি করার যে উপায়টা, সেই উপায়টা আমি বললাম যে সরকারকে এখন মানে এটাকে সাবসিডি বলবো না, এটাকে বিনিয়োগ বলবো আমি। যদি সরকার বিনিয়োগ করে তাহলে মানে সব সাবসিডি কিন্তু সাবসিডি না, অনেক সাবসিডি আছে, সেটা বিনিয়োগ। আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে সরকারের সক্ষমতা কম, সংকীর্ণ, সেটাও আমি জানি, ফিসক্যাল স্পেস অনেক কম, তারপরেও সরকারের সক্ষমতা আপনাকে বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে সক্ষমতা বাদ হবে। আর আরেকটা বিষয় হলো যে জ্বালানির মূল্য বৃদ্ধি, বিশ্বের অন্যান্য দেশে মূল্য বাড়িয়েছে, জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে তো সাধারণ মানুষের জীবনমান একটু ব্যাহত হবে। জ্বালানির মূল্য যদি সরকার চায় এবং যদি সক্ষমতা, যদি রাষ্ট্রের সক্ষমতার উপরে তো নির্ভর করবে, তাহলে রাষ্ট্রের সক্ষমতা যদি সংকীর্ণ হয়ে যায়, তাহলে এটা আলটিমেটলি ভোক্তাদেরকেই সব বহন করতে হবে। এটা যেখানে মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি কমানো যাচ্ছে না, এর উপরে যদি আবার জ্বালানি ব্যয় বাড়ায় দেয়, তাহলে মূল্যস্ফীতি আরো বেড়ে যাবে সামনের দিনে। সুতরাং আপনাকে সাপ্লাই শকের কারণে আপনাকে মূল্যস্ফীতি বেড়ে যাবে, এটা আপনাকে মেনেই নিতে হবে। এখন তো ধরেন আমদানি খরচ বাড়ছে, হ্যাঁ, এবং সংকট বা চ্যালেঞ্জ তো আছেই, তো সেই জায়গায় আসলে কেমন, মানে যদি বাড়াতে হয়, কেমন আপনাদের পরামর্শ কেমন থাকবে, যে কি পরিমাণে বাড়তে পারে বা বাড়া উচিত? না, সরকারকে এটা আসলে মানে অর্থনীতির উপরে খুব বেশি প্রভাব পড়বে না। সরকারকে যখন এখন জ্বালানি ব্যয় বেড়ে যাচ্ছে, সরকারের এখন সাবসিডিও দিতে হবে, আমি বলবো সরকারের বিনিয়োগও করতে হবে। এই মুহূর্তে সরকারের যেটা হবে যে জ্বালানি ব্যয় বাড়ানোর সাথে সাথে যে মজুরি হার বৃদ্ধিটাও সরকারকে এখন মাথায় নিতে হবে। কারণ আমি জ্বালানি ব্যয় বাড়িয়ে দিলাম, জ্বালানি ব্যয় বাড়িয়ে দিলে একজন মানুষের যে আয়, সে আয় দিয়ে সে ব্যয় নির্বাহ করতে পারছে না, কাছাকাছিও যেতে পারছে না, তাহলে তো আপনার অর্থনীতি ফেল করবে। তো তাহলে সুতরাং আপনাকে এই মুহূর্তে যেটা করতে হবে, আমি আরেকটা বিষয় বলি যে সরকারের জ্বালানি ব্যয় নির্বাহ করার জন্য, নিশ্চিত করার জন্য আপনাকে তো ডলার সংকট মোকাবেলা করতে হবে, তাই না? তো সুতরাং ডলার সংকট মোকাবেলা করার জন্য যে বৈদেশিক যে শ্রমবাজার রয়েছে, সেই বৈদেশিক শ্রমবাজারকে টেকসই করতে হবে। আমার কিন্তু এখন মধ্যপ্রাচ্য ভিত্তিক শ্রমবাজারের উপর নির্ভরশীল হলে চলবে না, আমাকে ইউরোপ ভিত্তিক শ্রমবাজারের কথা চিন্তা করতে হবে, আমাকে জাপান, দক্ষিণ কোরিয়া শ্রমবাজার ভিত্তিক চিন্তা করতে হবে। তাহলে আমি শুধু মানে সরকারের ব্যয় বেড়ে যাবে, সামনের দিনে আমদানি ব্যয় বেড়ে যাবে, তাহলে তো আমাকে ডলারের চাহিদাও তো মেটাতে হবে। এই ডলারটা কোথা থেকে আসবে? আমার তো বৈদেশিক যে শ্রমবাজার রয়েছে, সেই শ্রমবাজারকে আমাকে টেকসই শ্রমবাজার করতে হবে, আমাকে দক্ষ শ্রমিক। সরকারের 2 টাকা যখন এই মুহূর্তে করতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে গ্যাস উত্তোলনে মনোযোগী হতে হবে, টেন্ডার ওপেন করতে হবে। আরেকটা হচ্ছে সরকারকে বৈদেশিক শ্রমবাজারকে স্থায়ী করতে হবে এবং আপনার যে অদক্ষ শ্রমিক আর মানে অদক্ষ কর্মী যেন আমরা এখন না পাঠাই। আরেকটা বিষয় হলো যে দেখেন, যে সমস্ত দেশে যুদ্ধ হয়, মনে করেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে, মধ্যপ্রাচ্যের তো অর্থনীতি আবার রিবিল্ড হবে, তাই না?
যে সমস্ত মার্কেট ভেঙে যাচ্ছে এটা রিবিল্ড হবে। তো মধ্যপ্রাচ্য কিন্তু আবার 5 বছর পরে বা 3 বছর পরে কিন্তু আবার শ্রমিকের চাহিদা সৃষ্টি হবে। সেটা কোন ধরনের শ্রমিকের চাহিদা সৃষ্টি হবে? সেটা দক্ষ শ্রমিকের চাহিদা সৃষ্টি হবে। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার লেভেলের শ্রমিক অথবা একটু স্বল্প দক্ষ। তাহলে যে সমস্ত দেশে যুদ্ধ হয় ওই সমস্ত দেশে অর্থনীতি রিবিল্ড করার জন্য, আবার সংস্কার করার জন্য কিন্তু আবার শ্রমিকের চাহিদা প্রয়োজন হয়। ওইটাকে আমরা সামনে নিয়ে এখন থেকে আমরা এগিয়ে কাজ করতে হবে। জনাব মাজেদ, আরেকটি বিষয় যদি আপনি যুক্ত করতেন, সেটি হচ্ছে যে সামনে তো বাজেট আসছে। সরকার গঠন করার পর অনেকগুলো চ্যালেঞ্জ, একদিকে জ্বালানির একটা ধাক্কায় পড়লো, মূল্যস্ফীতিও আছে উচ্চ মাত্রায়। আগামী যে বাজেটটা হতে যাচ্ছে, অর্থাৎ এই সরকারের প্রথম বাজেট, সেইটিতে আপনারা কি পরামর্শ দিবেন? কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত? সরকারের সামনের দিনে যে বাজেট, জাতীয় বাজেট, সেই বাজেট তো সরকার খুব নানামুখী একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে এই বাজেটটা প্রণয়ন করতে হবে। সরকারের এবার বাজেটে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার রাজস্ব আয় বৃদ্ধি করার জন্য আপনাকে মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে এবং আপনাকে দক্ষ শ্রমিক তৈরি করার জন্য মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। যদি দক্ষ শ্রমিক তৈরি করতে পারি তাহলে আমার রেমিটেন্সের প্রভাবটা সবসময় চলমান থাকবে, আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সবসময় আমাকে থাকলো, স্ট্রেন্থ থাকলো। আরেকটা হলো যে আমি যদি রাজস্ব আয় বাড়াতে না পারি তাহলে যে আমার যে বাজেট ঘাটতি, যে আমার যদি আমি দেশীয় উৎস থেকে, দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে যদি ঋণ নিই তাহলে আমার মূল্যস্ফীতি কমানো কখনো সম্ভব না এবং আমার উৎপাদন খাতে আমার ব্যাহত হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে না, তাই না? সুতরাং সরকারের এখন দুইটা যে বিষয়, সরকার যে নির্বাচনী স্তরে যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারগুলো আসলে পূরণ করার জন্য, $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করার জন্য এবং এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকারের আপনার আয় বৃদ্ধি করার কোনো বিকল্প পথ এই মুহূর্তে নাই এবং রাজস্ব বৃদ্ধি করার জন্য যে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবং আপনি যে এনবিআর যে অধ্যাদেশ যেটা করে গেছিল অন্তর্বর্তী সরকার, সেই অধ্যাদেশ যদি সরকার পাশ করে তাহলে সরকার আমি মনে করব যে একটা খুব ভালো সিদ্ধান্ত নিবে। আর যদি অধ্যাদেশ পাশ না হয় তাহলে কিন্তু রাজস্ব খাতে আমাদের মানে রাজস্ব আয় বাড়ার কোনো আমি পথ দেখছি না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মাজেদ। আলোচনা শেষ করতে হচ্ছে, আপনাকে আসার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আপন ফ্যামিলি ম্যাট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।